আজকের টপিক সেল সাইকেল বা কোষ চক্র। কোষ কি? এটা বৃহত্তর জীবের সব থেকে স্মলেস্ট ইউনিট, অর্থাৎ জীবের ক্ষুদ্রাতি ক্ষুদ্র গঠনগত এবং কার্যগত একক হচ্ছে একটা কোষ। একটা ছোট থেকে একটা বৃহৎ যদি জীব হয়, কোষ দ্বারা অবশ্যই তৈরি হবে। তো কোষ আমরা ইংলিশে বলি সেল। তাহলে সেই কোষের যে জীবনকাল বিভিন্ন স্পিসিসের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে। তো একটা কোষের যে জন্ম সেল ডিভিশন থ্রু দিয়ে হয়, অর্থাৎ কোষ বিভাজন থ্রু দিয়ে হয়। তাহলে একটা বিভাজনের পরে কোষের পরিপূর্ণতা বা ম্যাচুরিটি আসে এবং তারপরে আবার যে কোষ ডিভিশনে যে সামিল হয়, এই দুটো কোষ ডিভিশনের মাঝখানে যে পর্যায়, এতে ধারাবাহিকভাবে কোষের মধ্যে বিভিন্ন ধরনের যে পরিবর্তনগুলো আসে একটা সাইক্লিক অর্ডারে অর্থাৎ চক্রাকারে আসতে থাকে, সেই ঘটনাকে আমরা বলছি সেল সাইকেল বা কোষ চক্র। তা আমরা দ্রুত বিষয়টা একটু জানার চেষ্টা করব জানার। তো ডেফিনেশনের ক্ষেত্রে আমরা কি বললাম, এই একই বিষয় আমরা আবার টানবো যে একটা কোষের জন্মের পরে তার ম্যাচুরিটি বা পরিপক্কতা আসা এবং সেকেন্ড সেল ডিভিশন আবার সামিল হওয়া পর্যন্ত যে বিভিন্ন ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সে যায় বা ঘটনাবলীর মধ্য দিয়ে সে যায়, টোটাল এই বিভিন্ন অংশগুলো একটা সাইক্লিক অর্ডারে চলতে থাকে। তাই সেলকে সেল সাইকেল আমরা বলছি। তাই আচ্ছা, সেল সাইকেলের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখব যে বিজ্ঞানী হাওয়ার্ড ও প্লেঙ্ক 1953 এই সালে যে ছবিটা আমরা দেখছি, যে কোষচক্রের যে দশাগুলো বা ফেজগুলো চারটি, সেটা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন এবং চারটি ভাগে ভাগ করেছেন। কী কী সেটা? G1, S, G2 এবং M। আচ্ছা, এখানে জিটা কি? জিটা হচ্ছে আসলে গ্রোথকে নির্দেশ করছে। এসটা কি? এসটা হচ্ছে আসলে সিনথেসিস, অর্থাৎ তৈরি হওয়া, তাকে নির্দেশ করছে। গ্রোথ অর্থাৎ বাংলা আমরা জানি বৃদ্ধি। অর্থাৎ সেল ডিভিশনে বা কোষ বিভাজনের ক্ষেত্রে একটা কোষকে আগে পরিপক্ক হতে হবে। তা পরিপক্ক হতে গেলে আমরা জানি কোষের মধ্যে বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু রয়েছে এবং সেই বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত রয়েছে এবং কিছু ক্ষেত্রে পারস্পরিক যে ক্রমপর্যায়ে তারা কিন্তু কাজ করে এবং সামঞ্জস্য বজায় রাখে। তো সেল সাইকেলের ক্ষেত্রে আমরা সেই ফেজে কী কী কাজ হয় সেটা একটু দেখে নেব। তো আরও একটা অ্যাডিশনাল ইনফরমেশন হতে পারে যে একটা সেল সাইকেল বিভিন্ন স্পিসিসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোষ হয়। তো বিভিন্ন কোষ বা বিভিন্ন স্পিসিসের ক্ষেত্রে সেল সাইকেলের যে সময়টা সেটা কিন্তু আলাদা আলাদা হয়। তো মানুষের ক্ষেত্রে যদি আমরা বলি, একটা স্ট্যান্ডার্ড ফিগার ধরে রাখা হয় যে 24 ঘন্টায় সময় লাগে একটা সেল ডিভিশনের ক্ষেত্রে। তো ইন্টারফেজ এবং অন্যান্য যে দশাগুলো সেল সাইকেলের মধ্যে পড়ে, তার একটা চার্ট আমরা দেখব। তো সেল সাইকেলে আমরা একে দুভাগে ভাগ করছি, এম ফেজ বা মাইটোটিক সেল ডিভিশন, আর এটা দেখছি আমরা ইন্টারফেজ। ইন্টারফেজটা কি? এই যে মাইটোটিক সেল ডিভিশন, দুটো মাইটোটিক সেল ডিভিশনের মাঝখানের যে সময়, সেই সময়কে আমরা ইন্টারফেজ বলছি। তাকে আমরা আবার ফার্দার ভাগ করেছি G1, S এবং G2 ফেজে। আজকের টপিক এই G1, S, G2 ফেজে কী কী কাজগুলো হয় সেগুলো সম্পর্কে আমরা জানব। তো আমরা দেখতে পাচ্ছি যে সেল সাইকেলকে যদি আমরা পিকচারাইজ করি ঠিক এইভাবে দেখতে পাবো। এই মাইটোটিক যে অংশটা দেখতে পাচ্ছি, এটাতে সবথেকে কম সময় লাগে, সেটা কাছাকাছি 15 থেকে 30 মিনিট। আমরা কথা বলছি একটা মানুষের ক্ষেত্রে। এবং এই মাইটোটিক সেল ডিভিশনের পরে বা আমরা যদি শুরু করি G1 থেকে শুরু করে টোটাল ফিগার এম বা মাইটোটিক ফেজ পর্যন্ত, এই টোটালটাতে সময় লাগে কাছাকাছি 23 ঘন্টা 45 মিনিট। 23 ঘন্টা 45, অর্থাৎ ম্যাক্সিমাম যে সময় সেটা কিন্তু লাগছে G1, S এবং G2 ফেজে। এই টোটাল যে সময়টাকে আমরা বলছি ইন্টারফেজ। এবং একটা মাইটোটিক সেল ডিভিশন
এবং অন্য একটা মাইটোটিক সেল ডিভিশন, অর্থাৎ ফার্স্ট এবং দ্বিতীয় মাইটোটিক সেল ডিভিশনের মধ্যবর্তী যে পর্যায় বা ফেজটা তাকে কিন্তু আমরা বলছি ইন্টারফেজ। তাকে কিন্তু ফার্দার আমরা ভাগ করেছি G1, S এবং G2-তে। আশা করি বোঝা গেছে। নেক্সট চলে যাই। তো G1 ফেজে কী কাজগুলো হয় সেটা আমাদের আজকের পাঠ্য বিষয়, সেটা একটু জানবো। কী কী আছে? একটা কোষের সেল ডিভিশনকে সাপোর্ট করার জন্য যে বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণুগুলো প্রয়োজন, যেমন আমরা ধরলাম ER বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা ধরলাম গলগি বডি, কেন প্রত্যেকের কাজ কম বেশি আমরা জানি, বা লাইসোজোম, আর সবথেকে বড় বিষয় যে পাওয়ার ফ্যাক্টরি যাকে আমরা বলছি, যে আমাদেরকে শক্তি দিচ্ছে, তাকে বলছে মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া, বা ধরো উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। তো এই ধরনের যে অংশগুলো রয়েছে কোষ অঙ্গাণুগুলো, সেগুলো কিন্তু তৈরি হয় G1 ফেজে। সেল অর্গানেলস বা কোষ অঙ্গাণু। আর কি তৈরি হয়? সব থেকে বড় ফ্যাক্টর যে ডিএনএ ডুপ্লিকেশন। তো ডিএনএ ডুপ্লিকেশনকে আমরা কি বলি? ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপি গঠন, বাংলায় যদি বলি প্রতিলিপি গঠন। তো ডিএনএ ডুপ্লিকেশনের জন্যে প্রয়োজনীয় হয় অনেকগুলি এনজাইম, সবই কিন্তু কম বেশি প্রোটিনেসিয়াস। তো সেই এনজাইমগুলো সবই কিন্তু তৈরি হয় G1 ফেজে, অর্থাৎ গ্রোথ ফেজ যে গ্রোথ ফেজ 1-এ কিন্তু তৈরি হয় ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় কাছাকাছি 10 থেকে 15 ধরনের সাবইউনিট যুক্ত এনজাইমগুলো রয়েছে, সেই এনজাইমগুলো প্রয়োজন হয়। তার মধ্যে অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন একটা বড় সড়ো এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ আবার ভবিষ্যতে দেখব যে ডিএনএ পলিমারেজকে আবার 3 ভাগে ভাগ করছে, 1, 2 এবং ডিএনএ পলিমারেজ 3। ইউক্যারিওটের ক্ষেত্রে ডিএনএ পলিমারেজ 3 কম বেশি আমরা ইউজ করি। তো ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় যে এনজাইমগুলো সেটা কিন্তু তৈরি হচ্ছে G1 ফেজে। আর কি তৈরি হয়? আর তৈরি হয় যে আরএনএ কিন্তু প্রচুর পরিমাণে প্রয়োজন হয়, আরএনএ সিনথেসিস হয়। তো আরএনএকে আমরা কিন্তু ফার্দার আমরা 3 ভাগে ভাগ করেছি, একটা mRNA, একটা tRNA, একটা rRNA। আর অর্থাৎ রাইবোজোমাল, টি অর্থাৎ টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, আর এম অর্থাৎ মেসেঞ্জার আরএনএ। আবার মেসেঞ্জার আরএনএ কিসের জন্য? যে প্রোটিনগুলোকে কোড করে নিয়ে আসছে সেই প্রোটিনগুলো সংশ্লেষের জন্য কিন্তু প্রয়োজন। তাহলে আমরা কী কী দেখলাম? যে সেল অর্গানেলগুলো হচ্ছে, অর্থাৎ G1 ফেজে ইম্পর্টেন্স বা গুরুত্বপূর্ণ সেল অর্গানেলসগুলো, যেমন গলগি বডি, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলো তৈরি হচ্ছে। ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় এনজাইমগুলো তৈরি হচ্ছে, আরএনএ সিনথেসিস হচ্ছে, আবার প্রোটিন সিনথেসিস হয় পার্টিকুলার, আবার সাথে সাথে এর সাথে কার্বোহাইড্রেট, লিপিড এবং তৈরি হয়, এবং এদের ব্রেকডাউনের ফলে বা মেটাবলিজমের ফলে যে এটিপি সিনথেসিস হয় সেই এটিপি কিন্তু স্টোর করে রাখে কোন ফেজে? G1 ফেজে। তাহলে এই ধরনের কাজগুলো কিন্তু ঘটছে G1 ফেজে। নেক্সট ফেজে চলে যাই, এস ফেজ। এস ফর কি? সিনথেসিস, অর্থাৎ সিনথেসিস মানে গঠন বা তৈরি হওয়া, বা তৈরি হওয়া। কি তৈরি হবে? সব থেকে বড় বিষয় ডিএনএ রেপ্লিকেশন ঘটবে। কি বললাম? ডিএনএ রেপ্লিকেশন, অর্থাৎ প্রতিলিপি গঠন। কেন? প্রতিলিপি গঠনের জন্য প্রয়োজনীয় এনজাইমগুলো G1 বা গ্রোথ ফেজে তৈরি হয়ে গেছিল, এখানে ডিএনএ রেপ্লিকেশনটা ঘটছে। আবার সাথে সাথে কি, এই যে আরএনএ যেটা বলেছিলাম, আরএনএ সিনথেসিস, এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে কিন্তু চলতে থাকে। কেন? এদের মধ্যে আরএনএ রাইবোজোমকে ডিনোট করছে, এবং সেই রাইবোজোমটাই প্রোটিন সিনথেসিসের জন্য দায়ী, সেই কারণে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি। আবার কি আছে? টিআরএনএ, ট্রান্সফার আরএনএ, অ্যামাইনো অ্যাসিডগুলোকে কোড করে নিয়ে আসবে, ধরে নিয়ে আসবে কোষের বিভিন্ন জায়গা থেকে। এবং একটা আছে মেসেঞ্জার আরএনএ, এই মেসেঞ্জার আরএনএ কিন্তু কোড করে কোন প্রোটিন তৈরি করতে হবে ডিএনএটা বলে দেয়। তাই এই আরএনএ সিনথেসিসগুলো কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকে। আর কি হয়? আর হবে যে হিস্টোন প্রোটিনগুলো রয়েছে, সেই হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন, তারাও কিন্তু সিনথেসিস কন্টিনিউয়াস প্রসেসে এখানে চলতে থাকবে। এবং এই যে ডিএনএ ডুপ্লিকেশন যে ঘটছে, অর্থাৎ এই এস ফেজে 2n সংখ্যক যে
বা যে পরিমাণ ডিএনএ ছিল সেটা কিন্তু অলরেডি ডবল হয়ে যায়। ক্রোমোজোম কিন্তু ডবল হচ্ছে না বা ডুপ্লিকেশন হচ্ছে না, কিন্তু ডিএনএ কিন্তু এই ফেজে, এস ফেজে বা সিনথেসিস ফেজে তারা কিন্তু ডবল বা দ্বিগুণ পরিমাণ তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এর পরের স্টেপে চলে যাই। G2 ফেজ, এক্ষেত্রে অর্থাৎ গ্রোথ, অর্থাৎ বৃদ্ধি, অর্থাৎ এক্ষেত্রে একটা বলে রাখি যে আরএনএ সিনথেসিস, স্পন্টেনিয়াস সেই আরএনএ সিনথেসিস। আচ্ছা, আরএনএ সিনথেসিস যে বলছি, একে কি বলা হয়? একে বলা হয় ট্রান্সক্রিপশন। কি বললাম? ট্রান্সক্রিপশন। এক্ষেত্রে কিন্তু ট্রান্সক্রিপশন কিন্তু স্পন্টেনিয়াস চলবে। আর কি ঘটবে? মাইটোটিক অ্যাপারেটাস, অর্থাৎ মাইটোটিক অ্যাপারেটাস তৈরি হওয়ার জন্যে বা কোষ ডিভিশনের জন্য বা সেল ডিভিশনের সময় বা কোষ বিভাজনের সময় যে অ্যাস্ট্রাল রশ্মিগুলো তৈরি হয় বা বেমতন্তু তৈরি হয়, তার যে প্রোটিন, অর্থাৎ যেই প্রোটিন দ্বারা তৈরি হয় সেই টিউবিউলিন প্রোটিন, সেই টিউবিউলিন প্রোটিন কিন্তু সিনথেসিস হবে কোথায়? এই G2 ফেজে, অর্থাৎ গ্রোথ ফেজ 2তে সেই প্রোটিনগুলো কিন্তু তৈরি হয়ে থাকবে। যেমন এর জাস্ট পরেই মাইটোটিক ফেজ, এবং মাইটোটিক ফেজের নির্দিষ্ট একটা ফেজের মধ্যে বা দশার মধ্যে কিন্তু অ্যাস্ট্রালসি গঠিত হতে হবে। আর কি তৈরি হয়? এর মধ্যে বিভিন্ন সহকারী যে প্রোটিনগুলো রয়েছে সেই সব প্রোটিনগুলো তৈরি হবে, এবং সাথে সাথে যে এটিপিগুলো স্টোর করে রাখা ছিল সিনথেসিস ফেজে, সেই এটিপি সিনথেসিস এক্ষেত্রেও ঘটবে। সাথে বিভিন্ন প্রক্রিয়ার জন্যে এটিপির যে ব্রেকডাউন সেটাও কিন্তু এক্ষেত্রে ঘটতে থাকবে। এরপরে চলে আসি, এরপরে রয়েছে কি মাইটোটিক ফেজ বা এম ফেজ। কী বললাম? মাইটোটিক ফেজ বা এম ফেজ। এম ফেজে কী ঘটবে? এম ফেজে আমরা জানি যে এক্ষেত্রে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, অর্থাৎ কোষ ডিভিশন বা সেল ডিভিশনের ক্ষেত্রে আমরা জানি যে এই সব দশাগুলোতে কোষের মধ্যে বিভিন্ন পরিবর্তন ঘটে। যেমন প্রোফেজের ক্ষেত্রে আমরা জানি যে নিউক্লিয়াসের যখন বিভাজন ঘটছে, নিউক্লিয় পর্দা সেটা হ্রাস হয়, নিউক্লিয় পর্দার হ্রাস হয়। নিউক্লিয়াসের মধ্যে যে জলের পরিমাণটা সেটা হঠাৎ করে বেড়ে যেতে সেটা কিন্তু স্ফীত হয়, বড় হয়ে যায়। 3 নম্বর বলা যেতে পারে যে তার মধ্যে যে ডিএনএগুলো এইভাবে অবস্থান করতো সেটা কিন্তু ধীরে ধীরে জলটাকে বিয়োজন করে স্থূল এবং মোটা হতে শুরু করে। তারপরে যদি চলে আসে মেটাফেজ দশায়, মেটাফেজ দশায় অ্যাস্ট্রাল রশ্মিগুলো, অর্থাৎ সেন্ট্রোজোম, এর মধ্যে যে সেন্ট্রোলগুলো দুদিকে চলে যায়, অর্থাৎ দুটো মেরুর দিকে চলে যায়, অ্যাস্ট্রাল রশ্মি তৈরি করে, যেটা আমরা একটু আগে বললাম যে G2 ফেজে টিউবিউলিন প্রোটিন তৈরি হয়, সেই টিউবিউলিন প্রোটিন অ্যাস্ট্রাল রশ্মি গঠন করতে সাহায্য করে। তো ধারাবাহিক এইভাবে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এটা আমরা কোষ বিভাজন আমরা এগুলো আলোচনা করব। তো এই ধারাবাহিক প্রক্রিয়ার জন্যে যে বিষয়গুলো প্রয়োজন কোষের মধ্যে, সেই সবগুলো কিন্তু তৈরি হয়ে যায় ইন্টারফেজ দশায়, অর্থাৎ G1, S এবং G2 ফেজে কিন্তু সেগুলো তৈরি হয়। আচ্ছা, G2 ফেজে আর একটা বিষয় বলা যেতে পারে যে এক্ষেত্রে কোষের আকৃতি কিন্তু বৃদ্ধি হয়। আর একটা কি, কিছু কিছু স্পিসিসের ক্ষেত্রে সেন্ট্রিওল তার কিন্তু ডুপ্লিকেশন ঘটে, অর্থাৎ ডাবল হয়ে যায়। ঠিক আছে? তাহলে আজকের টপিক যে গ্রোথ ফেজগুলো, অর্থাৎ G1, S এবং G2 ফেজে কী কী ঘটে সেটা কিন্তু আমরা একটু আলোচনা করলাম। তা আশা করি এটা তোমাদের সুবিধা হয়েছে। তো আজকের জন্য টপিক এতটুকু।